দেখেছো মা, তুমি শুধু শুধু জয়কে সন্দেহ করেছিলে, জয় কিচ্ছুটি করেনি। মহারাজ, আমি তো ভাবতেই পারছি না যে যামিনী আর সেনাপতি মশাই আমাদের এত বড় ক্ষতি চাইলো। আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। এ কি বাবা, তুমি এখানে এত রাতে একা একা দাঁড়িয়ে আছো যে? কি হয়েছে কি? আর তাছাড়া তোমার মুখখানা এরকম শুকনো দেখাচ্ছে কেন? সাধু বাবা, আসতে পারি? হ্যাঁ ফুলকুমারী, অবশ্যই। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ফুলকুমারী, তুই ভুল জানিস মা। কে বলেছে যে যামিনী এবং সেনাপতি মশাই দুজনেই নিঃসন্তান? না, তারা নিঃসন্তান নয়। তাদের সন্তান জন্ম হয়েছিল, আর সেই সন্তানই হলো জয়ী। আর তোর যখন সন্তানের জন্ম হয়, সেই দিনই সেনাপতি মশাইয়ের সন্তান জন্ম হয়। সাধু বাবা, আমি মেনে নিলাম যে জয়ী যামিনী এবং সেনাপতির সন্তান, কিন্তু যামিনী যদি অন্তঃসত্ত্বা হতো তাহলে তো সেটা আমরা জানতে পারতাম, আর তার সন্তান জন্ম হলেও সেটা জানতে পারতাম। কিন্তু আমরা তো এসব কিছুই জানতে পারিনি, তাহলে কেন জানতে পারলাম না? ফুলকুমারী মা, এখনো তুই সেই কারণটা বুঝতে পারলি না? সেনাপতি মশাই এবং সেনাপতির স্ত্রী অনেক আগে থেকেই পরিকল্পনায় ছিল এই রাজ সিংহাসন দখল করা। আর তাই তো তুই যখন অন্তঃসত্ত্বা হোস তখন ওরা ষড়যন্ত্র করে আর যামিনী সন্তান সম্ভবা হয়। তবে যামিনীর সন্তান সম্ভবা হওয়ার পর থেকেই যামিনীকে আড়াল করে রাখা হয়। যখন যামিনীর সন্তান পৃথিবীতে আসে তখন তোর সন্তানকে সরিয়ে সেখানে যামিনীর সন্তানকে রেখে দেয় ওই সেনাপতি মশাই। বুঝতে পেরেছি সাধু বাবা, এবার আমার কাছে সব কিছু কাচের মতো পরিষ্কার। এই জন্যই সেনাপতি মশাই যামিনীকে আমাদের সবার সামনে আনতো না। আমরা যখনই যামিনীর কথা জিজ্ঞাসা করতাম তখনই সে বলতো যামিনী নাকি শরীর খারাপ, অনেক বেশি অসুস্থ। তার মানে যে সে তলে তলে এত বড় ষড়যন্ত্র করেছিল সেটা আমরা কেউ তখন বুঝতে পারিনি। শুধু তাই নাকি মা, ওর দাসীর হাতে জয়ী জন্ম হয়েছিল, যে দাসীর মাধ্যমে তোদের সন্তান বদল করা হয়েছিল। পরবর্তীতে সেই দাসীকে তোরা খুঁজে পেয়েছিলি ঠিকই, সেনাপতির সব সত্যিটা প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে তাকে এক প্রহরীর সাহায্যে তীর নিক্ষেপ করে। তারপর তোকে আর আমাকে কিছুই বলতে হবে না, তুই তো সবই জানিস। সাধু বাবা, আমি এবার সবটা বুঝে গেছি, সবটা জেনে গেছি, আর আপনাকে কিচ্ছু বলতে হবে না। আপনাকে অশেষ ধন্যবাদ যে জয়ীর আসল পরিচয়টা আমাদেরকে জানানোর জন্য। তবে এখানে সেনাপতি মশাই এবং যামিনী দুজনেই অন্যায় করেছে, লোভ করেছে। এজন্য তো জয়ীর কোনো দোষ নেই, কারণ জয়ী তো শুধুমাত্র তখন দুধের শিশু ছিল মাত্র। আচ্ছা সাধু বাবা, আপনি আমাকে এইটুকু বলুন তো, জয়ী কি আসলে জানে যে সেনাপতি এবং যামিনী তার নিজের বাবা মা? এখন পর্যন্ত আমি যতটুকুই জানতে পেরেছি তাতে করে জয়ী অবশ্যই জানে তার আসল বাবা মা কে। তাই নাকি? তাহলে জয়ী জানে যে তার আসল বাবা মা সেনাপতি মশাই এবং যামিনী, আর এটা জেনে শুনেও জয়ী আমাকে কিচ্ছু বলেনি, ও চুপ করে আছে। হ্যাঁ ফুলকুমারী, হ্যাঁ, জয়ী সব সত্যিটা জানে, সব সত্যি। কি হলো কি বাবা, তুমি চুপ করে আছো কেন? বলো, মা কোথায় গেছে? আমি নিজে গিয়ে মাকে নিয়ে আসব। আর তাছাড়া আমি বুঝতে পারছি না বাবা, তুমি এখনো কি করে চুপ করে এভাবে রাজপ্রাসাদে বসে আছো হাত পা গুটিয়ে? এতটা রাত হয়ে গেছে, মা এখনো রাজপ্রাসাদে ফিরে আসেনি। হতেও তো পারে মায়ের কোনো বিপদ হয়েছে, তাই না? তাই বলছি, এভাবে চুপ করে না থেকে আমাকে বলো মা কোথায় গেছে। আমি নিজে গিয়ে মাকে সাথে করে রাজপ্রাসাদে নিয়ে আসবো। আমি প্রীতমকে কি করে বলি যে ওর মা পরিরাজ্যে গেছে? আর পরিরাজ্যে তো প্রীতম বা আমি কেউ নিজের ইচ্ছেকৃতভাবে যেতে পারবো না। শুধুমাত্র ফুলপরি সেখানে অনায়াসে যাতায়াত করতে পারবে। কিন্তু এখন আমি কি করব? আর প্রীতমকেই বা কি বলবো? আর ফুলপরি কেনই বা এখনো ফিরছে না সেটাও বুঝতে পারছি না। কিন্তু রাজকুমার তো ওর মা কোথায় গিয়েছে সেটা না জেনে যে ছাড়বে না। তাহলে কি আমি এখন সব সত্যিটা প্রীতমকে বলে দেবো? কি হলো কি বাবা, তুমি কোনো কিছু বলছো না কেন? কি ভাবছো এতটা সময় ধরে?
সেই তখন থেকে তোমাকে আমি জিজ্ঞাসা করে যাচ্ছি, কিন্তু তুমি কিছুই বলছো না। বাবা, মায়ের আবার কোনো বিপদ হয়নি তো? আমাকে খুলে বলো। আমি যে আর চিন্তা করতে পারছি না। আসলে আসলে রাজকুমার প্রীতম, তোমার মা আসলে আসলে কি তোমরা কি ভেবেছিলে আমি হয়তো আর ফিরবো না, তাই তো? ফুলপরি, তুমি ফিরে এসেছো। কেন কেন তোমার ফিরতে দেরি হচ্ছিল? তোমার ফিরতে দেরি হচ্ছিল দেখে আমার কত চিন্তা হচ্ছিল। আমি যে বড্ড চিন্তায় ছিলাম। তুমি ঠিক আছো তো ফুলপরি? হ্যাঁ মা, তুমি কোথায় গিয়েছিলে বলো তো? আর এত রাত কেন হলো তোমার ফিরতে? পথে কি কোনো বিপদে পড়েছিলে নাকি? না না, আমার কোনো বিপদ আপদ কিছুই হয়নি। আমি দেখলাম আমাকে ফিরতে দেরি দেখে তোমরা দুজনে কেমন করো। আমি তো অনেক আগেই রাজপ্রাসাদে ফিরে এসেছি, শুধুমাত্র তোমাদের কাছ থেকে একটু আড়ালে ছিলাম। না ফুলপরি, তুমি মোটেও ঠিক করনি। তুমি জানো, তোমাকে ফিরতে দেরি দেখে আমার ভীষণ চিন্তা হচ্ছিল। বারবার মনে হচ্ছিল তুমি হয়তো কোনো বিপদে পড়ে গেছো, বা তুমি হয়তো আর ফিরে আসবে না। তাই কি কখনো হয় নাকি? তোমাদের ছেড়ে যাওয়ার কথা তো আমি ভাবতেই পারি না। তাছাড়া তোমাকে তো যাওয়ার সময় আমি কথা দিয়েছিলাম যে আমি ফিরে আসব, অবশ্যই তোমার কাছে ফিরে আসব। তবে যাই হোক মা, তুমি বাবাকে যে চিন্তায় ফেলে দিয়েছিলে, সাথে সাথে আমাকেও চিন্তায় ফেলো। এগুলা কিন্তু মোটেও ঠিক হয়নি তোমার। হ্যাঁ হ্যাঁ, সে তো তোমাদের দুজনকে দেখেই বুঝতে পারছি। যাই হোক, অনেক রাত হয়েছে। মহারাজ, চলুন, ঘুমোতে হবে। আর রাজকুমার, তুমিও ঘুমিয়ে পড়ো। কাল সকাল সকাল উঠে কত কাজ রয়েছে বলো তো। কাল তো তোমার জীবনের অনেক বড় একটা আনন্দের দিন, তোমার বিবাহ বলে কথা। যাও, এক্ষুনি গিয়ে ঘুমিয়ে পড়ো। ওদিকে জয়ীর ঘুম আসছিল না দেখে সে পায়চারি করছিল। তখনই সে দেখতে পায় ফুলকুমারী তার কক্ষের দিকে যাচ্ছে। এ কি, এত রাতে মা এখনো জেগে আছে? আর মা ওদিকে কোথায় গিয়েছিল? এত রাতে তো মা কখনো তার কক্ষের বাইরে থাকে না। আর তাছাড়া মাকে দেখে মনে হচ্ছে সে বড্ড বিচলিত, কোনো কারণে কোনো কিছু নিয়ে নিশ্চয়ই চিন্তায় আছে। কিন্তু এদিকে অতিথিশালা থেকে মা এত রাতে নিজের কক্ষের দিকে যাচ্ছে কেন? রাজপ্রাসাদে কি তাহলে নতুন করে কোনো অতিথি এসেছে? হ্যাঁ হ্যাঁ, নতুন করে তো এখন রাজপ্রাসাদে অতিথি আসতেই পারে, কারণ আজকের রাতটা পার হলেই তো কালই চাঁদনির বিবাহ। রাজপ্রাসাদে এখন নতুন নতুন অতিথি আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু মা এত রাত জেগে আছে দেখে তো আমি বড্ড অবাক হচ্ছি, কারণ মা তো শুধু শুধু রাত জাগে না। আর তার মুখ দেখেও আমি বুঝতে পারছি যে সে নিশ্চয়ই কোনো কাজে বড্ড চিন্তিত। যাই হোক, এত কিছু আমি ভেবে কি করব? যা হবার তা তো হয়েই গেছে। আমি যাই, আমি বরং আমার কক্ষে গিয়ে আবার একটু ঘুমানোর চেষ্টা করি। এ কি, আপনি এত রাতে এখানে কি করেন? আসলে আমার ঘুম আসছিল না, তাই আর কি একটু পায়চারি করছিলাম। কেন, আমি কি এখানে আসতে পারি না? না না, আসতে পারবেন না কেন? কিন্তু এত রাতের বেলা এখানে এভাবে এসেছেন তো, তাই আর কি একটু অবাক হয়ে গিয়েছি। যান, রাত না জেগে ঘুমিয়ে পড়ুন। ঘুমোতেই যাচ্ছি, কিন্তু তার আগে আমাকে বলো তো, অতিথিশালায় কি কেউ এসেছে? হ্যাঁ, এসেছে তো। স্বয়ং সাধু বাবা রাজপ্রাসাদে এসেছেন, তিনি অতিথিশালাতেই আছেন। তবে এসব জেনে আপনার কি দরকার? যান, নিজের কক্ষে গিয়ে শুয়ে পড়ুন। অনেক রাত হয়েছে, আমারও বড্ড ঘুম পেয়েছে, আমিও যাই বরং। এ কথা বলে দাসীও সেখান থেকে চলে যায়। ও আচ্ছা, তার মানে রাজপ্রাসাদে সাধু বাবা নিজে এসেছেন, আর মা তাহলে অতিথিশালায় গিয়ে সাধু বাবার সাথে দেখা করে ফিরছেন। কিন্তু সাধু বাবার সাথে দেখা করার পর মা কেমন বিচলিত দেখাচ্ছে কেন? কোনো কিছু ঘটেছে নাকি? নাকি সাধু বাবা নতুন করে মাকে আবার কোনো তথ্য দিয়েছে? কিন্তু কি তথ্য দিতে পারে সে সব কিছু তো এখন সবার সামনে
নয় পরিষ্কার। আমার বাবা মার অপরাধ প্রকাশিত হয়েছে, আর তাছাড়া তারা এখন কারাবন্দিও আছে। তাহলে মা আবার কি নিয়ে বিচলিত, এটাই তো বুঝতে পারছি না। যাই হোক, এত কিছু বুঝতে চাইও না, আমি বরং আমার কক্ষে যাই। কি হলো কি যামিনী, তুমি না ঘুমিয়ে এখনো জেগে আছো যে? ঘুমোবে না? কি বলছো কি সেনাপতি মশাই, আমি ঘুমোবো? এই কারাগারের মধ্যে কি কখনো কারো ঘুমোতে পারে? এত নোংরা বাজে জায়গায় আমি কি করে ঘুমোবো বলতে পারো? কিন্তু যামিনী, তোমাকে যে এখানে ঘুমোতেই হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। এখন তো আমাদের অপরাধ প্রমাণিত হয়েছে, আমরা তো এখন কারাবন্দী হয়েছি, আর তাই আমাদেরকে এখানে ঘুমোতে হবে। প্রথমত আমি এখানে ঘুমোইনি, কিছুদিন রাত জেগে জেগে থেকেছি, কিন্তু পরবর্তীতে এসে আমার অভ্যেস হয়ে গেছে এই কারাগারে ঘুমানোর। তুমিও বরং এখানে ঘুমানোর অভ্যাস করো, তোমারও সঠিক সময় অভ্যাস হয়ে যাবে। তোমার অভ্যেস হয়েছে দেখে কি আমারও অভ্যেস হবে নাকি? আমি পারবো না এই কারাগারের মধ্যে ঘুমোতে। আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো, আমি যে আর পারছি না। যামিনী, আমরা এখানে বন্দী হয়ে গেছি, আর তাই কোনোভাবে এখান থেকে বের হওয়া সম্ভব না, যদি না মহারাজ বা মহারানীর ইচ্ছা থাকে। আচ্ছা যামিনী, তোমাকে আমি বলেছিলাম একজনের সাথে দেখা করতে, সে হয়তোবা আমাদের কারাগার থেকে মুক্ত করার ক্ষমতা রাখে। তুমি কি তার সাথে দেখা করতে পেরেছিলে? দেখার করতে পারলাম কোথায়? দেখা করতে যাওয়ার আগেই তো প্রহরীরা আমাকে আটকে দিল, রাজপ্রাসাদ থেকে কোথাও বের হতে দিল না। আর তারপরে তো আমার কানের দুলের প্রমাণ দেখে আমাকে বন্দি করে ফেললো, এই কারাগারে নিক্ষেপ করলো। আমি তার সাথে দেখা করতে যাওয়ার কোনো সুযোগ পাইনি। তাহলে আর কি, এই কারাগারে সারা জীবন পচে মরো, আর কোনো উপায় নেই। তাই বলছি, অভ্যেস করে নাও, এই কারাগার থেকে আমাদের দুজনের আর মুক্তি নেই। না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে এভাবে হোক এই কারাগার থেকে আমাকে বের করো। আমি এভাবে বন্দি হয়ে থাকতে পারছি না। আমার জয়ীর কাছে আমি যেতে চাই। আমি জানি না আমার জয়ী ওদিকে কি করছে। আমাদের দুজনের ছাড়া যে আমার জয়ীটা একেবারে একা হয়ে গেছে। নিশ্চয় মেয়েটা আমাদের দুজনের জন্য কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে। কে ওকে সান্ত্বনা দেবে? আর তাছাড়া সবাই যদি জেনে যায় যে জয়ী আমাদের মেয়ে, তাহলে তো জয়ীকে ওরা কিছুতেই ছেড়ে দেবে না। জয়ীকেও আমাদের মতো এই কারাগারে নিক্ষেপ করবে। তখন কি হবে? আমি তো এই কারাগারে থাকতে পারছি না। আমার মেয়ে কি করে এখানে থাকবে? আর আমি আমার মেয়ের কষ্ট তো কোনোভাবেই দেখতে পারবো না। কি হলো কি ফুলকুমারী, কি হয়েছে কি? তুমি হঠাৎ করে এভাবে মন মরা হয়ে গেলে যে? তখন তো হাসি মুখে গেলে সাধু বাবার সাথে দেখা করতে, তাহলে এভাবে মন খারাপ করে ফিরে এলে কেন? কি হয়েছে কি? সাধু বাবা কি কোনো বিপদের ইঙ্গিত দিয়েছে? তুমি এখনো না ঘুমিয়ে জেগে আছো? সাধু বাবার সাথে দেখা করতে যাওয়ার সময় তো তোমাকে বললাম যে তুমি ঘুমিয়ে পড়ো। আমি সাধু বাবার সাথে দেখা করে তাড়াতাড়ি ফিরে আসছি। ফুলকুমারী, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি কেন কথা ঘুরিয়ে নিচ্ছ? বলো তো, তোমার মুখখানা এমন শুকনো দেখাচ্ছে কেন? কি হয়েছে কি? তোমাকে কি বলবো মহারাজ, আমি এখন যে সত্যিটা জানতে পেরেছি সেটা যদি তুমি জানো তাহলে তোমার মুখখানাও এইভাবেই শুকিয়ে যাবে। কি সত্যি জানতে পেরেছো? আমাকে বলো, আমাকে খুলে বলো সবটা। আমরা সবসময় চেয়েছিলাম না জয়ীর আসল পরিচয় জানতে? অবশেষে জয়ীর আসল পরিচয় আমি জানতে পেরেছি। তাই নাকি? জয়ীর আসল পরিচয় তুমি জানতে পেরেছো? তাহলে আমাকে বলছো না কেন? কে জয়ীর বাবা মা? আর ওই সেনাপতি এবং যামিনী কোন কারণে জয়ীকে আমাদের কোলে তুলে দিয়ে আমাদের কন্যাকে সরিয়ে দিয়েছিল? যদি জয়ীর সাথে সেনাপতির কোনো সম্পর্ক ছিল? যামিনী আর সেনাপতির সাথে জয়ী রক্তের সম্পর্ক। সেনাপতি আর যামিনীর কন্যাই হলো আমাদের জয়ী। কি বলছো কি? সেটা কি করে হতে পারে? আমি নিজে এবং সেনাপতি মশাই তো নিঃসন্তান, জয়ী তাদের সন্তান কি করে হতে পারে? আমি তোমাকে সবটা খুলে বলছি, সবটা। এরপর ফুলকুমারী সবকিছু রাজা চন্দ্রকুমারকে খুলে বলে।
কি বলছো কি? আমাদের চোখের আড়ালে তাহলে এত বড় ষড়যন্ত্র ঘটেছিল আর আমরা কিচ্ছুটি জানতাম না। আর যদিও জানে যে ওরা আসল বাবা মা সেনাপতি এবং যামিনী, কিন্তু জয়ী আমাদের কাছে সেটা কখনো বলেনি। হ্যাঁ, আর তাই তো আমি কাল সকালে জয়ীকে সব কিছু জিজ্ঞাসা করব। না ফুলকুমারী, কাল সকালে জয়ীকে কিচ্ছু জিজ্ঞাসা করার দরকার নেই। কাল চাঁদনির বিবাহটা ভালোই মিটে যাক, তারপর আমরা দুজনে একসাথে মিলে জয়ীর সাথে কথা বলবো। আমি চাই না আমার চাঁদনির বিয়েতে আর কোনো ঝামেলা হোক। সকাল হয়ে যায়, আর সকাল হতে না হতেই রূপনগর রাজ্যে বিয়ের বাদ্য বাজতে শুরু করেছে। রূপনগর রাজ্যের রাজকন্যা চাঁদনির বিবাহ বলে কথা। রাজ্যের সবাই তো ভীষণ খুশি। আজ আমার বিবাহ, আমার জীবনের সব থেকে মূল্যবান আর খুশির দিন। আজ আমি আমার নিজের ভালোবাসার মানুষকে ফিরে পাবো, কত খুশি। কিন্তু এই খুশির দিনেও যে আমি কিছুতেই আমার চোখের জলকে আটকে রাখতে পারছি না। কেন কেন আমার চোখ থেকে জল ঝরছে? কেন আমার মনের মধ্যে এত কষ্ট অনুভূত হচ্ছে? কেন জানি না, মনে হচ্ছে আমার কাছের মানুষগুলো যেন আজ আমার পর হয়ে যাচ্ছে। কি হয়েছে কি চাঁদনি? তুই ওখানে ওভাবে দাঁড়িয়ে আছিস কেন মা? এ কি চাঁদনি, তোর চোখে জল কেন? কি হয়েছে মা? তুই কাঁদছিস কেন? না না মা, তেমন কিছুই হয়নি। আসলে মনটার মধ্যে ভীষণ খারাপ লাগছিল। আজ আমার বিয়ে, আর আজই তো আমাকে আমার শ্বশুর বাড়িতে চলে যেতে হবে, তাই না? আর এটা ভেবেই আমার একটু কষ্ট লাগছিল। আসলে ছোট থেকে বড় হয়েছি, তোমার আর বাবার ভালোবাসা আদর কোনোটাই পাইনি। এই তো মাত্র কিছুদিন তোমাদের দুজনকে আমি কাছে পেয়েছি, আর এর মধ্যেই তোমাদেরকে ছেড়ে আমাকে আমাকে শ্বশুর বাড়িতে চলে যেতে হচ্ছে। এই জন্যই একটু চোখের কোণায় জল জমে গিয়েছিল আর কি। মারে, তুই এভাবে কষ্ট পাস না। তোর কষ্ট যে আমি সহ্য করতে পারছি না। আর তাছাড়া মেয়ে মানুষ হয়ে জন্মালে তাকে তো একদিন না একদিন শ্বশুর বাড়িতে যেতে হয়, আর এটাই বিধাতার লেখন। তবে তুই যদি এভাবে কান্নাকাটি করিস, তাহলে আমরা বাবা মা হয়ে কি করে নিজেকে সামলাবো বলতে পারিস মা? তুই আমাদের একমাত্র সন্তান, তোকে ছেড়ে থাকতে তো আমাদেরও ভীষণ কষ্ট হবে রে মা। এ কি হলো কি? মা মেয়ে দুজনে মিলে এভাবে চোখের জল ফেলছো যে? আজ কত বড় একটা খুশির দিন, আর এই খুশির দিনে কি কেউ এভাবে চোখের জল ফেলে? আর তাছাড়া আর কিছুক্ষণ পরে চাঁদনির বিবাহ। কিছুক্ষণের মধ্যে বর যাত্রী সহ সব অতিথিরাও চলে আসবে। আর এখন এভাবে কান্নাকাটি করে সময় নষ্ট করো না ফুলকুমারী। এখন তো চাঁদনিকে প্রস্তুত করতে হবে, ওকে নববধূর সাজে সাজাতে হবে। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। চাঁদনি, চোখের জল মুছে ফেল মা, আর কান্নাকাটি করিস না। আজ তোর বিবাহ, কত আনন্দের একটা দিন। আর তাছাড়া আজ আমি নিজের হাতে তোকে নববধূর সাজে সাজাবো, তোকে লাল টুকটুকে বউ সাজাবো। আর তাছাড়া প্রীতম অনেক ভালো ছেলে মা, প্রীতম তোকে অনেক ভালো রাখবে, তোকে কোনো কষ্ট পেতেই দেবে না। তখন দেখবি আমাদের জন্য তোর আর কোনো কষ্ট হচ্ছে না, তুই অনেক সুখে থাকবি মা, অনেক সুখে। আর তাই বলছি, তোর এই সুখের দিনে নিজের চোখের জল দিয়ে সুখের দিনের পথটাকে ভিজিয়ে দিস না মা। চোখের জল মুছে ফেল, চল তোকে প্রস্তুত করি। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।